তোমরা যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা প্রিপারেশন নেবে বলে ভাবছো, তো তোমরা দেখতেই পারবে যে সরকারি ব্যাংকে যে কোনো পরীক্ষাই তোমরা দাও না কেন, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই রিজনিং সেকশনের আন্ডারে আমাদের পাজেলস আসে। এবং পাজেলস আমাদের জন্য এত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যে তুমি কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা পাজেলস ভালো করে না সলভ করতে যদি পারো, তাহলে রিজনিং সেকশনে ভালো নম্বর তুলতে পারবে না, এবং রিজনিং সেকশনে নম্বর যদি ভালো না তুলতে পারো তাহলে পরীক্ষা কখনো ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি প্রত্যেকটা পরীক্ষায় আমাদের পাজেল আসে, তোমাদেরকে প্রত্যেকটা পাজেলের ব্যাপারে আইডিয়া রাখতে হবে, প্রত্যেকটা পাজেলের সম্বন্ধে জানতে হবে। যেমন ফ্লোর বেস্ট পাজেল কীভাবে বানাতে হয়, মান্থ বেস্ট পাজেল কীভাবে বানাতে হয়, উইক বেস্ট পাজেল কীভাবে বানাতে হয়, বার্থডে পাজেল কীভাবে বানাতে হয়, এজ বেস্ট পাজেল কীভাবে বানাতে হয়, সিনিয়রিটি বেস্ট পাজেল কীভাবে বানাতে হয়, ডবল ভ্যারিয়েবল পাজেল কীভাবে বানাতে হয়, লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের পাজেল কীভাবে বানাতে হয়, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কীভাবে বানাতে হয়, প্যারালাল রোয়ের অ্যারেঞ্জমেন্ট কীভাবে বানাতে হয়, ভ্যাকেন্ট ফ্লোর যদি আমাদের থাকে তাহলে সেই সমস্ত পাজেলগুলোকে কীভাবে সলভ করতে হয়। এবং এই সমস্ত পাজেল সেকশনে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা প্রবলেম ফেস করে যখন তারা পাজেল সলভ করতে যায়, কারণ তারা পাজেলের প্রপার টেকনিক অফ সলভিং জানে না বলে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে পাজেল কিভাবে সলভ করা উচিত, যাতে করে প্রত্যেকটা পাজেল, বিশেষ করে যেগুলো প্রিলিমস লেভেলের পাজেল, সেগুলো যাতে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের সলভ হয়ে যায়, সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব। দেখো বন্ধুরা, যখনই তোমরা রিজনিংয়ের মধ্যে কোনো পাজেল সেকশনকে অ্যাটেম্প্ট করছো, সে প্রিলিমসের পাজেলই বানাও চাই মেন্সের পাজেলই বানাও না কেন, সবার প্রথমে তোমাদের জানতে হবে যে পাজেলটা কিসের ওপর রয়েছে। আজকে সাপোজ আমার কাছে কোনো একটা ফ্লোর বেস্ট পাজেল আছে, তো জানাতক আমি দেখে নিলাম যে আমার কাছে ফ্লোর বেস্ট পাজেল আছে, তো সেই পাজেলটা কিসের ওপর আছে সেটা তোমাদের প্রথম প্যারাগ্রাফে লেখা থাকবে, এবং এটা যে কোনো পাজেলের জন্যই খাটবে। প্রথম প্যারাগ্রাফটা সবসময় এটা দেখাবে তোমায় যে পাজেলটা কিসের ওপর তারা দিয়েছে, এবং সেকেন্ড প্যারাগ্রাফ অর্থাৎ দ্বিতীয় প্যারাগ্রাফে যে সমস্ত পয়েন্টগুলো লেখা থাকবে ওগুলো হচ্ছে পাজেলের সিম্বলিক নোটেশন লেখার জন্য দেওয়া। এবার প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা পাজেলের সিম্বলিক নোটেশন না লিখে সলভ করে, এবং এইটা এত বড় মাপের একটা ভুল যে এইখানে তোমার সময় বেশি লাগবেই লাগবে। তার প্রধান কারণ হলো, যদি তুমি আজকে সিম্বলিক নোটেশন না লিখে যদি পাজেল বানাও, তো ন্যাচারালি পাজেলটা বড় দেখতে লাগবে অনেক, কারণ পাজেল একটা প্যারাগ্রাফ ফরম্যাটে আসবে, সেখানে কোনো ছবি তো আঁকা থাকে না, তো একটা বড় প্যারাগ্রাফ ফরম্যাটে লেখা থাকবে। তো তোমাকে সবার প্রথম কাজ হচ্ছে যে পাজেলের মধ্যে যে সমস্ত লাইনগুলো আমার লেখা রয়েছে সেই প্রত্যেকটা লাইনের সিম্বলিক নোটেশন লেখা, এবং এইটাই হওয়া উচিত যে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের প্রথম টার্গেট, যে সিম্বলিক নোটেশন কীভাবে লিখতে হয় সেই লেখাটা তোমায় শিখতে হবে। যার ফলে প্রত্যেকটা লাইনে যখনই তুমি কোনো সিম্বলিক নোটেশন লিখবে, তো একটা বড় লাইনের সিম্বলিক নোটেশন ঠিক এইটুকু লাগবে, এবং প্রত্যেকটা লাইনে যখন তুমি সিম্বলিক নোটেশন লেখা শুরু করবে, তো এত বড় একটা প্যারাগ্রাফ, যে টাইপের পাজেলই দিক না কেন তারা, সেখানে প্রথম প্যারাগ্রাফে পাজেলটার ব্যাপারে বলা থাকবে, এবং দ্বিতীয় প্যারাগ্রাফে পাজেলের নোটেশন কী হবে সেইটা সম্বন্ধে আইডিয়া দেওয়া থাকবে। তো যাহা তো দ্বিতীয় প্যারাগ্রাফ, এত বড় একটা প্যারাগ্রাফকে তুমি যেই সিম্বলিক নোটেশন লিখবে সেই জিনিসটা ঠিক এইটুকু হয়ে যাবে। এবং বন্ধুরা, ছোট জিনিস থেকে যে কোনো জিনিস বানানো অনেক বেশি সোজা একটা বড় জিনিস থেকে বানানোর থেকে। আজকে যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা তারা সিম্বলিক নোটেশন না লিখে সলভ করছে, তো ন্যাচারালি তারা বড় জিনিসটাকে বড়োভাবেই দেখছে, এবং তারা বড় জিনিসটার থেকে কোনোদিনও তাড়াতাড়ি ছোটোভাবে বানাতে পারবে না, এবং কোনোদিনও তাড়াতাড়ি সলভ করতে পারবে না। কিন্তু যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট আজকে প্রত্যেকটা লাইনে সিম্বলিক নোটেশন লিখে সলভ করবে, তার অনেক ছোট হয়ে যাবে সেই পাজেলটা, এবং ছোট জিনিস থেকে সে খুব ইনফরমেশনগুলোকে ইজিলি ক্যাচ করতে পারবে, এবং পসিবিলিটিগুলোও তার কম উঠবে, এবং পাজেল খুব তাড়াতাড়ি নামবে, পাজেল খুব তাড়াতাড়ি সলভ হবে। তো ন্যাচারালি প্রথম তোমাদের টার্গেট এইটা থাকা উচিত যে সবসময় পাজেলের সিম্বলিক নোটেশন লিখে তারপর পাজেলটাকে সলভ করা। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো রাইট কন্ডিশনটাকে পিক করা অথবা চুজ করা। বন্ধুরা, যখনই তোমরা পাজেলের সিম্বলিক নোটেশন লিখছো, তখন অনেকগুলো সিম্বলিক নোটেশন উঠে আসবে, কারণ প্রতিটা লাইনকেই তুমি সিম্বলিক নোটেশন লিখতে শুরু করবে। এবার কোন সিম্বলিক নোটেশনটা দিয়ে আমি আমার পাজেলকে স্টার্ট করব, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যে পাজেল তোমার তাড়াতাড়ি নামতে চলেছে নাকি চলেনি। আজকে তুমি যদি একটা বাজে কন্ডিশন নিয়ে নিজের পাজেল বানাতে যাও, তাহলে পাজেলটা অনেক দেরি হবে সলভ হতে, পাজেলের কন্ডিশন অনেক বেড়ে যাবে, পাজেলের পসিবিলিটি প্রচুর বেড়ে যাবে। কিন্তু আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট রাইট কন্ডিশনকে পিক করবে অথবা ঠিকঠাক কন্ডিশনকে তুলে নিয়ে সলভ করবে, তার পাজেলটা একদম ছোট হয়ে যাবে, এবং পাজেলটা অনেক তাড়াতাড়ি নামবে, পাজেলটা অনেক তাড়াতাড়ি সলভ হবে। তো ন্যাচারালি সবার প্রথম কাজ হলো পাজেলের সিম্বলিক নোটেশন লেখা। দ্বিতীয় নম্বর কাজ হলো রাইট কন্ডিশনটাকে পিক করা, অর্থাৎ যে সমস্ত সিম্বলিক নোটেশনগুলো তোমরা লিখছো তার মধ্যে কোন কন্ডিশনটা তুলবো, কোন কন্ডিশনটা দিয়ে পাজেলটা তাড়াতাড়ি মিলবে সেইটাকে চেনা, সেইটাকে আইডেন্টিফাই করা, এবং তারপর সেই পসিবিলিটিটা দিয়ে পাজেলটা স্টার্ট করা।
এবং আরেকটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে পাজেলের মধ্যে দু টাইপের কন্ডিশন আমাদের আসে। একটা হলো পজিটিভ কন্ডিশন এবং আরেকটা হলো নেগেটিভ কন্ডিশন, যেটাকে আমরা নিগেশনও বলি। তো বন্ধুরা, নেগেটিভ কন্ডিশন আমরা পরে গিয়ে তুলি, সবার আগে তোমার ফোকাস হওয়া উচিত পজিটিভ কন্ডিশনের ওপরে, কারণ ম্যাক্সিমাম পাজেল পজিটিভ কন্ডিশন দিয়েই খুব তাড়াতাড়ি সলভ হবে, নেগেটিভ কন্ডিশন দিয়ে কখনো সলভ হবে না। এবং নেগেটিভ কন্ডিশন লাস্টে গিয়ে লাগাতে হয়। আজকে সাপোজ তুমি একটা কোনো পজিটিভ কন্ডিশন তুলছো, তো সেই পজিটিভ কন্ডিশনের রেসপেক্টে নেগেটিভ কন্ডিশন কি আছে সেরকম যদি কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আমার জন্য সেই কন্ডিশনটা ভালো, কারণ কন্ডিশনটাকে পুটও করতে পারলাম এবং কন্ডিশনটা কোন কোন জায়গায় কেটে যাবে, মানে কোন কোন জায়গায় বসাতে পারবো না সেটার ব্যাপারেও আইডিয়া পেয়ে গেলাম। তো ন্যাচারালি সেই কন্ডিশনটা আমার জন্য খুব ভালো একটা কন্ডিশন হয়ে গেল। আজকে সাপোজ যে কোনো একটা কন্ডিশন অথবা যে কোনো একটা সিম্বলিক নোটেশন যদি এরকম লেখা থাকে যার সাথে অন্যান্য নেগেটিভ কন্ডিশনগুলো কানেক্ট করা আছে, তো আমার জন্য সেই সিম্বলিক নোটেশনটা ভালো, আমার জন্য সেই কন্ডিশনটা ভালো, কারণ সেই কন্ডিশনটাকে এমন জায়গায় পুট করতে পারবো যার রেসপেক্টে অনেকগুলো নেগেটিভ কন্ডিশন উঠে আসবে এবং কতগুলো জায়গা সেখান থেকেই আমার ক্যান্সেল হয়ে যাবে। এবং এই জিনিসগুলো তোমাদের ধীরে ধীরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়বে, শুরুতেই তোমরা পারবে না। এবং এটাই ন্যাচারাল, এটা প্রত্যেকের সাথে হয়, আমার নিজের সাথেও তাই হতো। যখন আমি তোমাদের মতোই শুরুতে পাজেল বানাতাম, আমি কন্ডিশন ভুল চুজ করতাম এবং কন্ডিশন ভুল চুজ করতাম বলে পাজেল সলভ হতে অনেক বেশি সময় নিত। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যত তুমি পাজেল বানাতে থাকবে, যত তোমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, তুমি নিজেই ক্যাচ করতে পারবে যে কোন কন্ডিশনটা তুলবো, কোন সিম্বলিক নোটেশনের কন্ডিশনটাকে পিক করব, যাতে সেই কন্ডিশনটা দিয়ে আমার পাজেলটা তাড়াতাড়ি মিলে যায় এবং পসিবিলিটি যাতে কম হয়। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যদি তুমি ভুল কন্ডিশন তোলো তাহলে পসিবিলিটি তোমার বাড়বে। এবং ঠিক কন্ডিশন কি করে চিনবে, যে সিম্বলিক নোটেশনটা তুমি তুলছো অথবা যে কন্ডিশনটা তুমি তুলছো তার সাথে অন্যান্য কন্ডিশনের যেন কোনো লিঙ্ক থাকে। আজকে যদি বলে এ আর বি এর মধ্যে দুজন পার্সন বসে, তাহলে আমার টার্গেট থাকবে এ আর বিকে তুলবো কি তুলবো না এটা দেখে, যে এ এর সাথে সি কে কানেক্ট করা আছে কিনা, অথবা বি এর সাথে ডি কে কানেক্ট করা আছে কিনা, অথবা বি এর সাথে ডি এর পরে ডি এর সাথে ই কে কানেক্ট করা আছে কিনা। তাহলে কি হলো, আমি এ আর বিকে তো তুললাম, এ আর বি এর সাথে সাথে বি এর সাথে ডি কেও কানেক্ট করে দিতে পারবো কারণ কানেক্টিং লিঙ্ক পেয়ে গেলাম, এবং ডি এর সাথে সাথে ই কেও তুলে দিতে পারবো কারণ ডি এর সাথে ই এর কানেক্টিং লিঙ্ক পেয়ে গেলাম। তো অনেকজনকে আমি এখানে বসাতে পারছি এবং এইটা একটা ভালো কন্ডিশন। সবসময় তোমাকে এইদিকে খেয়াল রাখতে হবে, এইদিকে নজর রাখতে হবে যে এমন কোনো কন্ডিশন তুলবো যার সাথে অন্যান্য কন্ডিশনগুলোকে কানেক্ট করতে পারি অথবা লিঙ্ক করতে পারি, তবে তুমি যে কন্ডিশনটা তুলেছো সেটা একদম ঠিকঠাক কন্ডিশন তুমি তুলেছো। এবং 3 নম্বর পয়েন্ট হলো, যখনই তোমরা কোনো পাজেল সলভ করছো তোমরা একটু টাইমার লাগিয়ে সলভ করো। শুরুতে যে কোনো পাজেলের জন্য তোমরা 7 মিনিট 8 মিনিট 10 মিনিট সময় দাও, এবং যাহা তক তোমাদের পাজেল আস্তে আস্তে মিলতে শুরু করবে, কারণ সবার প্রথমে মেলানোটা খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে কন্ডিশন চুজ করাটা ইম্পর্টেন্ট না, সবার প্রথমে আগে দেখো পাজেলটা মেলাতে পারছো কিনা। একবার যখন পাজেল মিলতে শুরু করলো, তারপর নেক্সট টার্গেট হওয়া উচিত কন্ডিশন ঠিকঠাক পিক করবো আমরা, যাতে টাইমটাকে কমিয়ে দিতে পারি। তো শুরুতে দেখবে তোমরা যে পাজেল সলভ করতে তোমাদের 10 মিনিট 12 মিনিট 13 মিনিট এরকম সময় লাগবে, এবং সেই টাইমটা যাহাতক তোমরা পাজেল সলভ করতে থাকবে, তো আস্তে আস্তে ধীরে ধীরে সেই সময়টা কমতে থাকবে, এবং যাহাতক সেই সময়টা কমতে থাকবে তো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার পাজেলের স্পিড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং তুমি ঠিকঠাক কন্ডিশন চুজ করছো এবং সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারছো। তো ন্যাচারালি পাজেলের অ্যাকচুয়াল টাইম অফ সলভিংয়ের কথা যদি বলি, তো যে কোনো ক্লেরিক্যাল লেভেলের পাজেলের তোমাদের 2.5 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা নয়, অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স 180 সেকেন্ড তোমাদের লাগা উচিত যদি তোমরা কোনো ক্লেরিক্যাল লেভেলের পাজেলকে অ্যাটেম্প্ট করো। তার থেকেও কম টাইমে আমাদের সলভ হয়। কিছু টাইপের পাজেল অনেক ফাস্ট সলভ হবে, যেমন ফ্লোর বেস্ট পাজেল খুব তাড়াতাড়ি নেমে যায়, মান্থ বেস্ট পাজেল খুব তাড়াতাড়ি নেমে যায়, উইক বেস্ট পাজেল খুব তাড়াতাড়ি নেমে যায়, এজ বেস্ট পাজেল খুব তাড়াতাড়ি নেমে যায়, সিনিয়রিটি বেস্ট পাজেল খুব তাড়াতাড়ি নেমে যায়। এই সমস্ত পাজেল যেগুলো নাম নিলাম এগুলো খুব ফাস্ট সলভ হবে। আজকে কোনো প্যারালাল রোয়ের অ্যারেঞ্জমেন্ট যদি আমাকে দেয় তো সেটাও খুব তাড়াতাড়ি নামবে, কারণ সেইখানে সবার ডাইরেকশন আমরা জানি যে কারা কারা নর্থের দিকে বসে, কারা কারা সাউথের দিকে বসে, তো ওই পাজেলগুলো তাড়াতাড়ি নামবে। আজকে কোনো লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে সবার ডাইরেকশন যদি দেওয়া থাকে, আজকে যদি বলা থাকে সবাই নর্থের দিকে তাকিয়ে আছে অথবা সবাই সাউথের দিকে তাকিয়ে আছে, তো সেই পাজেল তাড়াতাড়ি নামবে। আজকে যদি কোনো সার্কুলার অ্যারেঞ্জমেন্টে প্রত্যেকের ডাইরেকশনের ব্যাপারে আইডিয়া দেওয়া থাকে যে সবাই সেন্টারের দিকে তাকায় অথবা সবাই সেন্টারের থেকে বাইরের দিকে তাকায়, তো সেইটা একটা সহজ পাজেল, কারণ সবার ডাইরেকশনের ব্যাপারে তুমি সেখানে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আজকে সাপোজ তোমাকে কোনো একটা স্কোয়ার বেসড সার্কুলার অ্যারেঞ্জমেন্ট দিল, যেখানে বললো 4 জন কর্নার পয়েন্টে বসে, 4 জন মিডিলে বসে, যারা কর্নারে বসে তারা সেন্টারের দিকে তাকায়, যারা মিডিলে বসে তারা সেন্টারের বাইরের দিকে তাকায়, তো সেইটাও একটা সহজ পাজেল, কারণ প্রত্যেকটা মেম্বারের ডাইরেকশন সম্বন্ধে তুমি আইডিয়া পেয়ে গেলে যে কারা কারা কী ডাইরেকশন ফেস করবে, অর্থাৎ কারা কারা সেন্টারের দিকে তাকাবে, কারা কারা সেন্টারের বাইরের দিকে তাকাবে, তো সেই পাজেলকে ডেফিনেটলি অ্যাটেম্প্ট করবো। কিন্তু আজকে যে পাজেলের ব্যাপারে ডাইরেকশন ক্লিয়ার থাকবে না, যেমন সাপোজ তোমাকে একটা পাজেল দিল, একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট দিল এবং বলে দিল এই লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যে কেউ নর্থের দিকে তাকায়, কেউ সাউথের দিকে তাকায়, তো কারা নর্থের দিকে তাকায় কারা সাউথের দিকে তাকায় সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই।
এবং আমি জানিও না কতজন নর্থের দিকে তাকাবে, কতজন সাউথের দিকে তাকাবে, তো সেই পাজেল পরে গিয়ে সলভ করবো, শুরুতে হাত দেবো না। এবং এরকম একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টও তোমাকে যদি দেয় যে কেউ কেউ সেন্টারের দিকে তাকায়, কেউ কেউ বাইরের দিকে তাকায়, তো সেই পাজেলটাকেও পরে গিয়ে সলভ করবো, সেই পাজেলটাকেও পরে গিয়ে হাত দেবো, শুরুতে হাত দেবো না। কারণ আমি জানি না কজন সেন্টারের দিকে তাকায় অথবা কজন সেন্টারের বাইরের দিকে তাকায়। তো এইভাবে পাজেলগুলোকে তোমাদের চিনতে হবে, এবং যাহা তক তোমরা অভ্যাস করতে থাকবে, যাহা তক প্র্যাকটিস করতে থাকবে, এই আইডিয়াগুলো আস্তে আস্তে তোমাদের ডেভেলপ করবে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, কীভাবে একটা পাজেলকে অ্যাপ্রোচ করা উচিত, কোন পাজেল আগে করা উচিত, কোন পাজেল পরে করা উচিত, এবং পাজেলের কী কী কন্ডিশন দেখে সেই পাজেলটা অ্যাটেম্প্ট করা উচিত অথবা সেই পাজেলটা ছাড়া উচিত, যেটার আইডিয়া থাকাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সদের এই আইডিয়া থাকে না বলে তারা কোনোদিনও এক্সাম ক্লিয়ার করতে পারে না। তো ন্যাচারালি এই আইডিয়াটা রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস, তার কোশ্চেন সলভিং অ্যাপ্রোচটা খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।